হাসি কান্না বিনোদনে মাতিয়ে রাখো মনটারে, তারা তুমি শুকতারা হয়ে রয়ে যাবে সবার অন্তরে। সপ্তাহের এই দিনটি আমাদের তারকাদের সাথে গল্প করার দিন। এই সময়টিতে এমন সব তারকাদেরকে নিয়ে আমি হাজির হয়ে যাই যাদের জীবনের নানা গল্প আমাদের জীবনকেও অনেক বেশি রঙিন করে তোলে। প্রিয় দর্শক, মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা জাহান। 2012 সালে বিজ্ঞাপনে মডেলিং করে তিনি শোবিজে পথ চলতে শুরু করেন। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দার নাটকেও অভিনয় করেছেন। পরিচালক অনিকেত আলমের শেষ নায়ক সিনেমায় অভিনয় করার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়, কিন্তু তার মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র সেদিন বৃষ্টি ছিল। দর্শক, এতক্ষণ যার কথা বলছিলাম তিনি অভিনেতা সুমিত সেনগুপ্ত। অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত সুমিত, কেমন আছো? থ্যাংক ইউ, ভালো আছি। আপনি? আমি তো খুবই ভালো আছি। তুমি আমাকে অন স্ক্রিনে যদি আপনি করে বলো তাহলে আমি তোমার সাথে কথাই বলতে পারবো না। বরং আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই অনেক বেশি ভালো। ভাবলাম কিছুটা হয়তো ফর্মাল হতে হয়। নায়ক হয়ে গেলে মানে বন্ধু সুমিত যখন নায়ক তখন সুমিত আসলে কেমন? এই যে 2012 সাল থেকে যাত্রাটা শুরু হলো আর 2025 এখনো চলছে, সুমিত একই রকম আছে, কিভাবে সম্ভব? একই রকম? হ্যাঁ, বড় হলে না কেন? না, অ্যাকচুয়ালি যেটা হয় মানে এখন তো মানে অ্যাক্টরদেরকে অবভিয়াসলি ফিট থাকতে হয়, তো সেটা একটা বড় ব্যাপার। ফিট থাকা মানেই হচ্ছে একটু বয়সকে ধরে রাখা। তো সেদিকটা থেকে বলতে পারি যে এটা অনেকটা মেনটেন করে রাখাই। ওকে, সো তার টিপস এন্ড ট্রিক্স আমাদেরকেও দাও। সিম্পল, খুবই সিম্পল। একটু চিন্তা করে করলেই হয়। আর এখন তো অনেক সাজেশন পাওয়া যায় ইউটিউব এন্ড বাকি অনলাইন থেকে, তো এরকমই। এটা খুবই ট্রিকি একটা আনসার যে আমারটা আমি বলছি না, তোমরা খুঁজে নাও। ওকে, সো মডেল, তারপরে আমরা ছোট পর্দায় বেশ কিছু কাজ দেখলাম এবং বড় পর্দায় তোমার অভিষেক, এবং তারপর থেকে একের পর এক চরিত্র, এবং সর্বশেষ আমরা এশা মার্ডার যেটা দেখলাম, সিয়াম চরিত্র। তো এই যে ধারাবাহিকভাবে সুমিতের এক এক করে এগিয়ে চলার গল্প, সেটাই তো আজ জানবো। নায়ক হবে এমনটা কি সুমিত আগে থেকেই ভেবেছিল? না, এরকমটা কখনো ভাবা হয়নি, বাট অ্যাক্টিং করব এরকম একটা ইচ্ছা বা শখ এটা ছিলই। সেখান থেকে কি মিডিয়া জার্নালিজমে পড়াশোনা করা? হ্যাঁ হ্যাঁ, একদম। তারপরে ওখান থেকে যখন আসলে মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমার যে অ্যাট্রাকশনটা মানুষের কাছে ক্রিয়েট হয় প্রথম যখন আমি মানে কোথাও আমার অ্যাপিয়ারেন্স হয়, তো সেখানে মানুষ মনে হয় অ্যাজ এ অ্যাক্টর আমাকে দেখতে চায়। তো মানে এরকম প্রপোজ পাচ্ছিলাম, তো সেটা থেকে নিজের ভিতরে একটা কিউরিওসিটি জাগে এবং বা আমিও খুবই ইচ্ছা প্রকাশ করি যে হ্যাঁ ঠিক আছে, যে আমি অ্যাক্টিং করতে পারি। তো সেখান থেকেই ধীরে ধীরে অ্যাক্টিংটা করা। মানে আমাদের যেটা হয় যে মনের মধ্যে একটা সুপ্ত বাসনা থাকলেও আমরা কিন্তু অনেক সময় প্রকাশ করতে পারি না। আমাদের চারপাশের মানুষগুলো যখন আমাদেরকে একটু অনুপ্রাণিত করে, সেই সময়টাতে আমরা কিন্তু আসলে সাহসটা পাই। একদম। এই যে দীর্ঘ একটা যাত্রা এবং ধীরে ধীরে নিজের কাজের জায়গাটাকে আমি বলবো শক্ত করে তোলা এবং পাশাপাশি চরিত্রগুলোকে ধারণ করা, যেটা আমরা প্রিভিয়াসলি তোমার সানি সানোয়ার ভাইয়ের সবগুলো কাজের মধ্যেই আমি তোমাকে দেখলাম। একটু বলবে জার্নিটা কেমন ছিল, এই যে চরিত্র হয়ে ওঠা, শুধুমাত্র একজন নায়ক নয়? আচ্ছা, এখন আমি যেটা বলবো যে আসলে নায়ক ঠিক বলবো না, যারা অভিনয় করে তো তাদের আসলে বেসিক কাজটাই থাকে এরকম চরিত্র হয়ে ওঠা। হ্যাঁ, তো যেটা হয় যে মানুষের অবজারভেশন, তারপরে হচ্ছে তার প্র্যাকটিস এবং চরিত্রটা নিয়ে ভাবনা, এটাই তাকে অনেকটা বেশি নিয়ে যায়, মানে পারফেক্ট করে যে ক্যারেক্টারটা থাকে ওটার মতো হবার। তো এখানে অনেক সময় দেখা যায় যে আমার অবজারভেশন এবং প্র্যাকটিসটাই আমাকে অনেকটা কাছাকাছি নিয়ে যায় চরিত্রের। আমরা যদি একটু দেখি যে শক্তিমান একজন অভিনেতা, তাদের ব্যাকগ্রাউন্ডে সবসময় আমরা দেখি যে মঞ্চের খুব প্রভাব থাকে। তোমার ক্ষেত্রেও কি মনে হয় এমন যে হ্যাঁ, মঞ্চটা আমাকে আমার চরিত্রের জায়গা থেকে অনেক বেশি প্রভাবিত করে? হ্যাঁ হ্যাঁ, মানে আমি যদি বলি যে আমার যখন থেকে আসলে এগুলো নিয়ে শখ বা আমি এই ধরনের কিছু করব, তো তখন আসলে আমার কাছে এরকম কোনো অপশনস ছিল না যেটা এখন আছে ফেসবুক বা ইউটিউব, হ্যাঁ, যেখানে এরকম ছবি, ফোনও ছিল না যে একটা কোনো কিছু রেকর্ড করে সেটা নিয়ে চর্চা করে করে এটাকে। তো তখন একটা মাত্রই অপশনস ছিল স্কুল কলেজে, সেটা বলবো সেটা থিয়েটার করা, বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন নাটকে অভিনয় করা। এরকম করতে করতে
পরে যখন আমি জানতে পারলাম যে এক্স্যাক্টলি নির্দিষ্ট কিছু জায়গা আছে যেখানে এগুলো প্র্যাকটিস বা চর্চা করানো হয়, যেমন শিল্পকলা, তো এরকম বিভিন্ন জায়গায় আমি থিয়েটার করতাম। তো সেটা থেকে পরে যখন ঢাকায় আসার পরে প্রপারলি ইউল্যাব থিয়েটারে যে পুরো যে ব্যাপারটা থাকে থিয়েটারে, ওটার সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়। আত্মস্থ করার বিষয়টা হ্যাঁ। এসেছিল। নায়ক চরিত্রে কাজ করার ক্ষেত্রে তো অনেক রোমান্টিক হতে হয়, সো পর্দায় রোমান্টিকতার ক্ষেত্রে কখনো জড়তা কাজ করেছে নাকি মনে হয় যে না আমি তো শাহরুখ খানের মতো রোমান্টিক সিন করব, হ্যাঁ। অথবা শাকিব ভাইয়ের মতো রোমান্টিক সিন করব? মানে অ্যাকচুয়ালি যদি বলি যে আমাদের সাবকন্টিনেন্টে কোনো অ্যাক্টর সে যদি নায়ক হতে চায়, সে এটার বাইরে ভাবতেই পারবে না, এটা একদম। ইম্পসিবল। তাকে সবার আগে রোমান্টিকই হতে হতে হবে, হবে। ইম্পসিবল। কারণ আমাদের এখানে আমরা যদি দেখি, আমাদের পুরো সাবকন্টিনেন্টে গান অনেক বড় একটা ফ্যাক্ট। একদম। তো সিনেমার গান মানেই হচ্ছে রোম্যান্স, হ্যাঁ, 100%। একটু তারপরে বৃষ্টিতে ভেজা যদি গান না থাকে তাহলে সেই মুভিতে কিন্তু আসলে রোম্যান্সটা পুরোপুরি হয় না। হ্যাঁ, অ্যাকচুয়ালি কোথাও যেন আমাদের এই ব্যাপারটা আছে। হ্যাঁ, তো সেখান থেকে আমি বলবো যে সবাই যারা আসলে নায়ক হতে চায় বা বড় অভিনেতা হতে চায়, তো তাদের এটার বাইরে যাওয়ার কোনো অপশনস নেই। তো সেটাও আমার ভিতরে ছিল, বা আমি ভাবতাম যে হ্যাঁ এরকম তো করতেই হবে। হ্যাঁ, আর বাকি যেটা হয় সেটা তো অভিনয় এবং ওই ক্যারেক্টারাইজেশন, ওই ক্যারেক্টারের জন্য আসলে আমাকে যা যা করা দরকার, তখন আসলে সুমিত না, ওই ক্যারেক্টার হয়েই করি। সুমিতকে ভুলে যাওয়ার জন্য সুমিত কি কি প্রিপারেশন নেয় কি কি যে না আমাকে চরিত্রটা হয়ে উঠতে হবে? প্রথম প্রিপারেশন হচ্ছে যে মানে স্ক্রিপ্টটাকে একদম পুরোপুরি ভালোভাবে বুঝে নেওয়া, যে আমার ক্যারেক্টারটা আসলে কি করছে পুরো গল্পটাতে। তারপরে যে জিনিসগুলো থাকে না, হয়তো দেখা যায় যে এটা আসলে গল্পে নেই, কিন্তু ক্যারেক্টারের বায়োগ্রাফিটা খুবই দরকার একজন অভিনেতার জন্য বা আর্টিস্টের জন্য। তারপরে টোটালি নিজেকে ছেড়ে দেওয়া ডিরেক্টরের উপরে, সে যেভাবে বলবে আমি আমার একদম, নিজেকে সেভাবে করে। একদম। মহুয়া সুন্দরী, পদ্মার পাড়ের প্রেম, এই নামগুলোর সাথে আসলে আমাদের যে গ্রামীণ পটভূমির মানে প্রেমের একটা গল্প রয়েছে, গ্রামীণ যে চিত্রায়ন রয়েছে সেটা একদম ফুটে ওঠে। প্রথমেই মানে তোমার ক্ষেত্রে কেন এরকম মনে হয়েছে যে আমি একটু গ্রামীণ চরিত্রে কাজ করব, অথবা হচ্ছে এটাকে কি বলবে লোকগাথা টাইপের প্রেমের গল্পে কাজ করব? এই ইচ্ছেটা কি নিজে থেকেই হয়েছিল নাকি গল্প শুনবার পরে যে আচ্ছা ঠিক আছে ট্রাই করে দেখা যায়? ও আচ্ছা, এটা মানে এটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন এবং অ্যান্সারটাও আমার কাছে খুবই ইন্টারেস্টিং। ব্যাপারটা হচ্ছে কি, যে আমি যখন আসলে কাজ শুরু করি বা যখন আমার কাছে অফারগুলো আসে বা আমাকে নিয়ে মানুষ ভাবছিল ডিরেক্টররা, তখন আসলে আমার কাছে অপশনসই ছিল এগুলো, এরকম ধরনেরই অপশনস আসছিল। আমি এমন ডিসিশন নিই যে না আচ্ছা করব না, আর একটু আমার ধরনের গল্প বা আমি যেরকম পছন্দ করি সেরকম হলে করব। এই জায়গাটাকে কি তুমি তাহলে মানে স্ট্রাগল পিরিয়ডও বলতে পারো, যে যে ধরনের চরিত্র তুমি করতে চাচ্ছিলে সেটা আসছিল না, আসছিল এই ধরনের গল্প? অ্যাবসলিউটলি। তো আর তখন মানে অন্য ডিফারেন্ট টাইপের প্রোডাকশন, মানুষ অতটা মানে থাকে না, যেটা এখন হচ্ছে যে আমরা এখন তাণ্ডব দেখছি, এশিয়া মার্ডার দেখছি, উৎসব দেখছি, তাই না, বিভিন্ন সব ধরনের টেস্টের গল্প কিন্তু দর্শক দেখছে। তখন এত মানে এই টাইপের হতো না, মানুষ একটা টাইপ নিয়েই চিন্তা করতে হয়, আইডিয়ার ফোক গ্রামীণ কোনো টাইপ হবে, আর আইডিয়ার একদম মারদাঙ্গা অ্যাকশন কমার্শিয়াল ফিল্ম হবে। তো সেখানে আমি যদি বলি যে ওই টাইমটা, ওই পিরিয়ডটাতে আসলে আমার কাছে যে গল্পগুলো আসছিল সেগুলো এরকমই। হ্যাঁ, তো আমি সেটা থেকে ওই যে থাকে না, সেটার মধ্যে যতটুকু আমার ভালো লাগে সেই কাজগুলোই আসলে আমি করতে চেষ্টা করেছি। ওকে, সো স্ট্রাগলের গল্প যেহেতু চলেই আসলো, ওই সময়টাতে আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে? কারণ আমাদের সিন্ডিকেট প্রথা তো অনেক আগে থেকেই চলছে, তখনও এফডিসি ঘরানার একটা আলাদা জনরা ছিল, তাদের কাজগুলো ডিফারেন্ট ছিল, যেহেতু তুমি একদম নিউ কামার ওই সময়টাতে, তোমাকে কি ধরনের মানে প্রবলেম ফেস করতে হয়েছে? আসলে এই যে প্রবলেমটা আমার কাছে তখন প্রবলেম মনে হতো, কিন্তু এখন আমার কাছে যেটা মনে হয় যে তখন আমি যে কাজটা করতাম আসলে খুবই প্যাশনেটলি, মানে থাকে না পেশেন্স থেকে, আমি আমাকে নিয়ে যে বিজনেস হবে এটা আমি কখনোই ভাবতাম না। বাট যখন আমি আসলে বুঝতে শিখলাম, আমি ব্যাপারটাতে আরেকটু মানে কি বলে ম্যাচিউর হলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে শুধু অভিনয় না, আমাকে নিয়ে আমার ব্যবসা করারও পাশাপাশি একটা ওটার সঙ্গে ছাপটা থাকতে হবে। তো আমি সেখান থেকে বলবো যে প্রত্যেকটা বিজনেস বা প্রত্যেকটা জায়গারই অবস্ট্রাকল থাকে, তো এই অবস্ট্রাকলকে ওভারকাম করাটাই ওই বিজনেসম্যানের কাজ। হ্যাঁ, তো
তো অ্যাকচুয়ালি যখন ওভাবে ভাবা শুরু করলাম তখন মনে হলো যে ঠিক আছে, যে তাহলে হয়তো এটাই প্রসিডিউর, যে আমাকে সিন্ডিকেট ভেঙে কাজ করতে হবে, বা আমাকে কাজ পেতে হলে সিন্ডিকেটকে মেইনটেইন করেই কাজ করতে হবে, যে কোনো একটা মানতেই হবে আমাকে। তো স্বাভাবিকভাবে ওইভাবে ধীরে 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 কাজ করতে করতে, হ্যাঁ একটু হয়তো থাকে না যে পিআর মেইনটেইন করে এরকম করে ধীরে ধীরে তখন ডিফারেন্ট চরিত্রগুলো আমি পাওয়া শুরু করলাম বা এক কাজ এক করতে। করে। হ্যাঁ, এটা পরিচিতর একটা ব্যাপার আছে যে যত সময় যাবে পরিচিতি বাড়বে এবং Right. কাজের পরিধিও বাড়বে। সুমি, তোমার সাথে আরো আড্ডা হবে, কিন্তু তার আগে ছোট্ট একটু বিরতি আমি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকা। নিয়ে নিচ্ছে ছোট্ট বিরতি, সাথেই থাকুন ডিবিসি। বিরতির পর আবারও স্বাগত মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকায়। প্রিয় দর্শক, আমরা গল্প করছিলাম অভিনেতা সুমিত সেনগুপ্তের সাথে। আবারও ফিরে যাচ্ছি আড্ডায়। ফিরে এলাম এবং যথারীতি কাজ নিয়ে কথা হচ্ছিল। স্ট্রাগল নিয়ে তো গল্প শুনলাম, কিন্তু সেই স্ট্রাগল করতে করতে ছেলেটা কখন যেন অনেকগুলো ভালো ভালো কাজ করে ফেললো। এবং ওই যে প্রথমে যেটি বললাম যে শুধুমাত্র একজন নায়ক নয়, একজন অভিনেতা হিসেবে আমরা তোমাকে পেয়েছি। মিশন এক্সট্রিম, সেখানে আমরা দেখলাম পরপর 1 এবং 2 দুটো পার্টে তুমি কাজ করলে। দামালে তোমার কাজ, একই সাথে মিশন হান্ট ডাউন, রাইট, নেগেটিভ ক্যারেক্টার। তো নায়ক থেকে হঠাৎ করে খলনায়ক হওয়ার ইচ্ছেটা কি করে আসলো? অ্যাকচুয়ালি ওই যে নায়কের সঙ্গে যে একটা কথা বারবার সবাই জুড়ে দেয় যে অভিনেতা, তো আসলে ব্যাপারটা তাই। লাইক একটা অভিনেতারই তার দুটোই কাজ, নায়ক এবং খলনায়ক। তো আমার কাছে যখন এটা নিয়ে আলোচনা হচ্ছিল, এই গল্পটা নিয়ে কথা বলা হচ্ছিল, তখন মনে হচ্ছিল যে আমি এই ক্যারেক্টারটা আমার কাছে খুব ভাল লাগছিল, যে আমি নিজেই ভাইয়াকে বলি, যে সানি ভাইকে বলি নিজেকে একজন সুদর্শন খলনায়ক হিসেবে দেখতে ভালোই লাগছিল। একদম। তো আরেকটা ভাই হচ্ছিল, তখন সবাই বলছিল যে এখন না মানুষ ব্যাড গাই পছন্দ করে। হ্যাঁ, তো দেখো ট্রেন্ডটা দেখো, খুবই মানে ব্যাড গাইকে বেশি পছন্দ করে। তো আমি বললাম যে হ্যাঁ হতে পারে, যেমন আমরা দেখেছিলাম কবির সিং এন্ড অল, বাকি ফার্সি, বাকি যেগুলো চলছিল ট্রেন্ডি, অ্যানিমেল। তো তখন আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে একটা আমি কোনো একটা লিড অ্যান্টাগনিস্ট করে দেখি কেমন কি মনে হয় নিজের কাছে। তো তখন হানডাউনের গল্প লিখছিল সানি ভাই। তো তখন একদিন হচ্ছে ওনার সঙ্গে যখন কথা হয়, তখন ভাইয়া গল্পটা শোনাচ্ছিল। তো আমি বললাম যে ভাইয়া, আপনি কি আপনার যে অ্যান্টাগনিস্ট আছে ওনাকে কি আপনি মানে এরকম দেখেন? আমি আমার কথা বললাম যে হ্যাঁ, সে তো হ্যাঁ আমি ওভাবেই দেখি। তো সে বললো যে কেন, তুমি কি করতে চাও? আমি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই ক্যারেক্টারটা করতে চাই। ওয়াও। তো আগেও যেহেতু ওনার সঙ্গে কাজ করেছি, সানি ভাইয়ের সাথে মানে আন্ডারস্ট্যান্ডিংটা তো ভালো, এবং খুবই কাজের পাশাপাশি লম্বা একটা সময় কাটানোর সুযোগ, এবং সবথেকে বেশি যে জিনিসটা হয় আপনি দেখবেন, হয় না, এটা আমি ফিল করি যে আমি যে সিনেমার যে চরিত্রগুলো আমার খুব মানে মানুষের, দর্শকের খুব ভালো লাগে, অবভিয়াসলি আমারও, তো এটার সঙ্গে ডিরেক্টর বা রাইটার আসলে অলমোস্ট কানেক্টেড। একদম, হ্যাঁ, অলমোস্ট কানেক্টেড। তো যার কারণে আপনি দেখবেন যে মিশন এক্সট্রিম করেছি আমি, ব্ল্যাক ওয়ার, তো আমাকে পুলিশের বাইরে মনে হয়নি। হ্যাঁ, যে সবাই ক্যারেক্টারটাকে পুলিশের বাইরে ভাবতে পারেন। আর সানি ভাইয়া তো যেভাবে ব্রিফ করে, আমি Exactly. যতটুকু দেখেছি যে তোমাদেরকে পুরো চরিত্রের মধ্যে রেখে সে পুরোটা একদম, কাজ উনি করেছে। সবসময় চেষ্টা করে এটাকে। হ্যাঁ, তো আমার কাছে যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে, যে একটা ডিরেক্টরের আর কিছু না, ডায়লগ কি দিচ্ছে বা কিভাবে কি করছে, এটা ডাজন্ট ম্যাটার, যে চরিত্রটাকে কতটুকু সে ক্যারি করছে, আসলে ওটার মধ্যে ফেলে দিলে আমার মনে হয় যে ওই যা বাকি বলবে ওই চরিত্রটাই ওই কথাগুলোই বলে, তখন মেক বিলিভ করাটা খুব ইজি হয়, অনেক ইজি হয়, অনেক ইজি হয়। অডিয়েন্সের সাথে কানেকশনটা তখন অটোমেটিক্যালি হয়েছে। হ্যাঁ, তো এই জিনিসটা সানি ভাইয়ের সব থেকে বেশি ভালো লাগার জিনিস হচ্ছে যে উনি যখন আসলে চরিত্রগুলো দেয়, তখন উনি আগে মাথায় নেয় যে এর জেস্চারের সঙ্গে আমার চরিত্রটা যায়, এবং এই চরিত্রর যে কাজগুলো করে সে অনেকটা আসলে ওর মতোই করে। তো এখান থেকে 50% আগানো থাকে, তারপরে বাকিটা ওনার ব্রিফটা নিলেই সে যে কথাগুলো বলবে, আপনার স্ক্রিনে দেখলে মনে হবে যে এই চরিত্রগুলো আসলে এই কথাগুলোই বলে, অ্যাকচুয়ালি এটাই বলবে, এটাই স্বাভাবিক। তো এই ব্যাপারটা ডিরেক্টরের সব থেকে বড় জিনিস, এবং আর্টিস্টের জন্য এই ধরনের ডিরেক্টর হচ্ছে, আমি কি বলবো, মানে এটা একটা আশীর্বাদ, ব্লেসিং একদম। তো এই জন্য দেখবেন আপনি আমার দেখবা তুমি, অ্যাকচুয়ালি সরি, দামালেও অনেকটা ওরকম, যে মনের যে চরিত্রটা ছিল গোলকিপার, তো আমি ডিরেক্টর এবং রাইটারের এতটাই কাছাকাছি ছিলাম। হ্যাঁ,
তো সে যার কারণে চরিত্রটাকে আমার কাজ করতে বা চরিত্রটা হয়ে উঠতে আমার ওই ধরনের কোনো বেশি কষ্ট করতে হয়নি। হ্যাঁ, বাট আচ্ছা, তোমাকে গোলকিপার হিসেবে চুজ করার পেছনে কি তোমার হাইটটা একটা বড় ম্যাটার ছিল? যে হ্যাঁ, গোলকিপাররা তো একটু লম্বা টম্বা হবে, ফিটনেস ভালো থাকবে, এরকম একটা ব্যাপার ছিল? না, ওরকম এটা আসলে এটা ডিরেক্টর এন্ড প্রোডিউসার কল, আমি একটু তো রায়হান জানি না। রাফিকে জিজ্ঞাসা করতে হ্যাঁ, হবে। এটা ডিরেক্টর যখন আসবে তোমার এখানে, তুমি একবার জিজ্ঞেস করো। আচ্ছা, এই যে বললে ডিরেক্টর এবং রাইটারের সাথে তোমার একটা ভালো সখ্যতা ছিল, রাফি ভাইয়ের সাথে কি পরবর্তী কোনো প্রজেক্ট নিয়ে কাজ করার প্ল্যান হচ্ছে? দেখতে পাবো তোমাকে? হ্যাঁ, এটা আসলে অ্যাকচুয়ালি এটা ডিরেক্টরই বলতে পারবে। তবে বাট যেটা মনে হয় যে আমার কাছে রায়হান রাফি আসলে উনি যেটা ভাবেন, হ্যাঁ, যে যাকে নিয়ে যখন যে ক্যারেক্টারের জন্য ভাবেন, হয়তো উনি পার্টিকুলারলি ওনাকেই অ্যাপ্রোচ করে। হ্যাঁ, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, যে সে ভাবছিল যে এই ক্যারেক্টারটা এইভাবেই হবে, এরকমই প্লে হবে। তো আমার মনে হয় যে ইন ফিউচার সে যদি ভেবে থাকেন, অবশ্যই নতুন কাজ আমরা পেতেই পারি। একদম। শেষের দিকে রয়েছে, এবারে এশা মার্ডার কর্মফল নিয়ে একটু জানতে চাই। এশা মার্ডার কর্মফলে লিনা, মানে পুলিশ অফিসার লিনার হাজব্যান্ড সিয়াম ক্যারেক্টারে তোমাকে আমরা পেয়েছি, কিন্তু মার্কেটিং আমরা খুব একটা বেশি তোমাকে পেলাম না, প্রমোশনের ক্ষেত্রে পেলাম না, স্ক্রিনে যেয়ে দেখতে হলো। কেন কেন ছোট পর্দা থেকে একটু দূরে ছিলে? আসলে আমি বলবো, আমি মানে এই এশা মার্ডার কর্মফলে আমি হচ্ছে এক্সিকিউটিভ প্রোডিউসার ছিলাম এটার পাশাপাশি। তো আমার ব্যাপারটা হচ্ছিল ওরকম না, যে দুটো কারণে। একটা হচ্ছে চরিত্রটাকে একটু ঢেকে রাখা হয়েছিল, কারণ গল্পে একটা ক্লু থাকে যে এখানকার যে মানে থাকে না যে অ্যান্টাগনিস্ট, যে ওনার একটা পার্টিকুলার একটা প্রফেশন আছে, ডাক্তার। হ্যাঁ, তো যার কারণে আমাদের, আপনি দেখবেন যে আমাদের যে অ্যান্টাগনিস্টকে আমরা কিন্তু ওকেও কখনো রিভিল করিনি কোনো ইয়েতেও। তো ওই ক্যারেক্টার বা ওই ওয়ার্ডটা, ওই প্রফেশনটাকে ক্যারি করে যে দুইটা মানুষ সিনেমাতে, তাই সেই দুইজনকেই ঢেকে রাখা হয়েছিল। আসলে এটা একটা প্ল্যানিংই ছিল, যাতে ইটস আ মার্কেটিং প্ল্যান। মার্কেটিং প্ল্যানই ছিল এটা, এরকম যে তাদেরকে আমরা একটু ঢেকে রাখবো, কভার করে রাখবো, যাতে মানুষের মধ্যে ওই ব্যাপারটা থাকে। এখন নতুন কাজ নিয়ে একটু জানতে চাই, কি কি কাজ হাতে রয়েছে এবং নতুন আমরা দেখতে পাচ্ছি? মানে রিসেন্টলি একটা ওয়েব ফিল্মের শুট করছি, তো এইটা চলে আসবে খুব শীঘ্রই। শুট আমাদের অলমোস্ট শেষ, আর 1-2 দিন বাকি আছে। তো এটা আমি কোম্পানি জানাবে পাবলিকলি, যেদিন ওরা জানাতে চায়। আমি আগে কিছু বলছি না, বাট নতুন কাজে আমরা পাচ্ছি, এটাই একদম, হচ্ছে একদম, কথা। আর যেহেতু definitely। ওয়েব সিরিজ, সো হ্যাঁ। একটু সাসপেন্স অ্যান্ড থ্রিল তো থাকবেই, হোপফুলি। হ্যাঁ, এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার। ও ওয়াও! হ্যাঁ, তো আর একটা কাজ আমি স্টার্ট করব নতুন করে, এটা সেপ্টেম্বর, এন্ড অফ সেপ্টেম্বর ওকে, এই প্রিপারেশন নিচ্ছি। সো অনেক অনেক শুভকামনা থাকবে নতুন কাজের জন্য, এবং যে গতিতে আসলে তুমি কাজ করে যাচ্ছ সবসময়, এটাকে অলওয়েজই আমি অ্যাপ্রিসিয়েট করার মতো বলবো, যে অনেক কাজ না করে ভালো কাজ যদি অল্প পরিমাণেও করা যায়, সেটাই কিন্তু বেটার। চরিত্রগুলো নিয়ে গল্প হয় তখন। হ্যাঁ। সো শুভকামনা থাকবে ভালো কাজের জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি ডিবিসির পক্ষ থেকে আমাদের মাঝে আসবার জন্য। থ্যাংক ইউ সো মাচ, এবং আমাকে এখানে ইনভাইট করা হয়েছে, তো এটার জন্য আমি খুবই মানে অনার্ড ফিল করছি, এবং পুরো টিমকে ডিবিসির, এবং যারা দেখছেন ডিবিসিতে আমাদের এই প্রোগ্রাম, সবাইকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আমাদের এশা মার্ডার কর্মফল চলছে সিনেমা হলে, আপনারা হলে আসুন এবং আমাদের সিনেমাটা এনজয় করুন। থ্যাংক ইউ, অনেক অনেক ভালো থাকো। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকায় এই ছিল আমাদের আজকের আয়োজন। বিদায় নিতে হচ্ছে, ডিবিসি নিউজের সাথেই থাকুন আপনারা সব সময়।